হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শিউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রথমেই জানাই শুভ নববর্ষ। বড়দের জানাই প্রণাম আর ছোটদের এবং সমবয়সীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই নতুন বছরের শুরুতে তোমরা যা কিছু ভালো কাজ করবে তাই যেন গোটা বছর করতে পারো, সেটাই আশা রাখি। আজকের দিনটা অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম ছিল, কারণ আজকে একটু হলেও গরমটা কম কম লাগছিল। মানে প্রতিদিন সকালে উঠে যখনই মেঝেতে পাটা পড়ছে তখনই বোঝা যাচ্ছে যে কি প্রচন্ড গরমই না চলছে ব্যাঙ্গালোরে। আমার পিস্তুত ননদের সঙ্গে মাঝখানে কথা হচ্ছিল, ও ফোন করেছিল, ও তো শুনে একেবারে অবাক হয়ে গেছে। বলছে, কি বলছো, ব্যাঙ্গালোরে গরম? যেন বিশ্বাসই করতে চাইছিল না। অন্যদিকে শিলিগুড়িতে শুনছিলাম যে মাঝখানে এমন অবস্থা হয়েছিল, প্রায় ফুল হাতা জামা, মাফলার এসব নাকি পরতে হয়েছে। আবার নতুন করে ঠান্ডা পড়েছে সবাই বলছিল। আর যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য ঠিকই করেছিলাম যে বিছানার চাদর, পর্দা এগুলো সব বদলাবো। প্রথমেই শুরুটা করলাম বেডশিট দিয়ে। শিলিগুড়ি থেকে আসার সময়তে আমার শাশুড়ি মা এই বেডশিটটা আমাকে দিয়ে দিয়েছিলেন, কারণ এটাও আমাদের বিয়েতেই পাওয়া ছিল আর একেবারে নতুন অবস্থায় ছিল। এটার সাথে পিলো কাভারসও রয়েছে, মানে যেরকম সেটে থাকে বেডশিটের আর কি। আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ খুবই একটা সুদিং ব্যাপার রয়েছে এই চাদরটার মধ্যে। আর এইটা যে বেড কাভারটা দেখছো, এটা কিন্তু আবার আমার বাবা মা পাঠিয়েছিল। মানে ওদের কাছে এই ধারণাটা রয়েই গেছে যে এই যে চাদরগুলো রয়েছে, বেডশিট, বেড কাভার এগুলো রয়েছে, এগুলো তোমরা কবে ব্যবহার করবে। অবশেষে ওদের হাতের নাগালে আসার কারণে খুব অনায়াসে আমরা এগুলো পেয়ে যাচ্ছি আর ব্যবহারও করতে পারছি। আর এই চাদরটা সত্যিই খুব ভালো লেগেছে। খানিকটা এরকমই ধরনের একটা চাদর আমি অনলাইনে অর্ডার করে কিছুদিন আগে অব্দিও ব্যবহার করছিলাম। আমি জানতাম না যে বাবা মা যেটা পাঠাচ্ছে সেটাও কাছাকাছি দেখতে। তবে বেড কাভারের প্যাটার্ন দুটো একরকম হলেও কালার কম্বিনেশনটা একদমই আলাদা, আর দুটোই আমার বেজায় পছন্দ হয়েছে। আমাদের জানলা দিয়েও কিন্তু একটুখানি আকাশ দেখা যায়, আর সেই সঙ্গে যেটা দেখা যায় সেটা হলো যে পাশের বাড়িতে ছাদের দিকটাতে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। সেই গাছের কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। আর মাঝে মাঝে জানলার এরকম খাঁজকাটা গ্রিলের মধ্যে দিয়ে টুকরো টুকরো হয়ে যাওয়া নীল আকাশটা দেখতে কিন্তু বেশ লাগে। মাঝে একদিন সন্ধেবেলাতে সৌরভের সঙ্গে বেরিয়েছিলাম, একটা দরকারি কাজ ছিল সেটা করতে। আর দরকারি কাজের সময়তে অনেক অদরকারি কাজও করে ফেলি। তবে না, এইটা খুব একটা অদরকারি ছিল না, এটাও প্রয়োজন ছিল। সেটা হচ্ছে এরকম কয়েকটা কুশন নেওয়ার ইচ্ছে ছিল আমার আর কি। তো সেটা যখন দেখতে পেলাম যে একটা খুব শৌখিন দোকানে বিক্রি হচ্ছে, ব্যাস আমি আর অপেক্ষা করিনি, তখনই এরকম দুটো একটু বালিশের মতন দেখতে দুটো কুশন নিয়েছি এই 3 সিটারটার জন্য, আর বাকি দুটো সিঙ্গেল চেয়ারের জন্য নিয়েছি এরকম একটা করে কুশন। কেমন হয়েছে জানিও, এই রংটা আমার ভীষণই পছন্দের, টিল কালার। তাই হঠাৎ চোখে পড়ায় ভাবলাম নিয়েই নি। আর সেই সঙ্গে আজকে ঠাকুর ঘরের লুকটা একটু হলেও পাল্টেছে, কারণ এই যে ছবিটা দেখছো এটা না আসলে একটা ক্যালেন্ডারের সঙ্গে ছিল। আমরা যেখান থেকে খাটটা কিনেছিলাম সেখান থেকেই যাদের দোকান ছিল তারা এই ক্যালেন্ডারটা আমাদের দিয়েছিলেন। মানে যখন একটা নতুন জিনিস কেনা হয় অনেক সময়তেই আমরা এরকম পেয়ে থাকি। তো সেই ক্যালেন্ডারটা রোল্ড অবস্থাতেই বহুদিন ধরে ছিল রাখা। কোথায় এটাকে রাখবো, কোথায় প্লেস করব কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি কিছু অ্যাডহেসিভ হুক আনিয়েছিলাম, যেগুলো এরকম ধরনের টাইলস এর মধ্যে আটকে দেওয়া যেতে পারে, আবার দেওয়ালেও আটকানো যেতে পারে, কিন্তু দেওয়ালে যেগুলো আটকানো হবে সেগুলো কিন্তু খুব ভারী জাতের জিনিস নিতে পারবে না। মানে তুমি চাইলে ওই ফটো ফ্রেম জাতীয় জিনিস কিন্তু ওই অ্যাডহেসিভ হুক দিয়ে আটকাতে পারবে না, মানে সেটার জন্য আলাদা ব্যবস্থা রাখতে হবে। তো এখানে যেহেতু টাইলস রয়েছে আর এই ছবিটা অত্যন্ত হালকা, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এইখানেই প্লেস করে দেওয়া যাক। আমাকে মা যদিও বলছে যে ইনি তো গোপাল ঠাকুর, একটু ভালো করে কিন্তু যত্ন করতে হবে। সেটা দেখা যাক, আমি যতটা আমার পক্ষে সম্ভব এবং আমি যা করে এসেছি এতদিন ধরে আমি সেই অনুযায়ী হয়তো চেষ্টা করব। কতদূর কি হবে জানি না, তবে আমি মনে করি যে নিজে যদি মন থেকে কিছু দিয়ে থাকি ঠাকুরকে, সেটা ঠাকুর নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নেন। দেখো, ঠাকুরের কথা বলতে বলতে কি তোমাদের দেখাচ্ছি, আসলে কিছুই না। এই গল্পটা কালকে আমি শুনছিলাম, এবং রাত্রিবেলায় শুনতে শুনতে একা একা যখন শুনছিলাম ভীষণ ভয় লাগছিল, তখন ওই জন্য ঝপাং করে বন্ধ করে দিয়ে এখন চালিয়েছি ভর দুপুর বেলাতে।
কারণ এখন আমি যদি শুনি তাহলে আমার বিন্দুমাত্র ভয় লাগবে না, সেই জন্যই এটা এখন শুনছিলাম। আর ওই যে অ্যাডহেসিভ হুকের কথা বলছিলাম, সেগুলো হচ্ছে এইটা, ওই কমান্ড বলে একটা কোম্পানি আছে, তোমরা নিশ্চয়ই অনেকেই ব্যবহার করো। আমি প্রথম করছি, ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। এই হুকটা দিয়ে তুমি এই ধরনের হালকা জিনিসগুলো, যেগুলোর খুব একটা ওজন নেই, সেগুলো কিন্তু আটকাতে পারো দেওয়ালে, মানে কোনো রকম ড্রিলিং এর প্রয়োজন নেই। এবং যখন তুমি এই অ্যাডহেসিভ হুকগুলো তুলবে, মানে আমি সেটা নিজে একদম চেষ্টা করে দেখেছি যে একটা একটু অন্যরকম ভাবে লেগে গেছিল দেওয়ালে, যতটা প্ল্যান করেছিলাম সেভাবে হয়নি। সেটা যখন আমি তুললাম তখন কিন্তু কোনো রকম রঙের ড্যামেজ হবে না, এটা একদম গ্যারান্টিডই বলতে পারো। আজকে রান্না বলতে খুবই সাধারণ জিনিসপত্র হচ্ছে, কারণ এই গরমের মধ্যে মাছ মাংস কোনোটাই ইচ্ছে করছে না, কিন্তু একটু হলেও প্রোটিন খাওয়ার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে, যেটা সৌরভ বলছিল, তো সেই জন্য ডিমটা করছি। এর মাঝে একদিন পনিরও খেয়েছিলাম, ওটা বেশ ভালো লাগছিল। সে জিরে দিয়ে পনিরের একটা পাতলা ঝোল হয়, আলু টমেটো এসব দিয়ে, ওটা কিন্তু দারুণ লাগে খেতে। গরমের জন্য আমার মনে হয় ওই ধরনের খাবারগুলোই যথেষ্ট ভালো। এই মাছ মাংস ব্যাপারটা কেন জানি না খুব একটা ইচ্ছেই করছে না। আর গতকাল বাড়িতে আমাদের পুরো দক্ষযজ্ঞ হয়েছিল, কারণ বেশ কিছু কাজকর্মের জন্য, যেহেতু ছুটির দিন ছিল, সেই জন্য সৌরভকে থাকতে হয়েছিল এবং সেগুলোই সব একে একে হচ্ছিল। তার মধ্যেই আমি মুসুরির ডাল, তারপরে আলু ভিন্ডি ভাজা, এগুলো সব বানিয়ে নিয়েছিলাম। কিন্তু দেখা গেল যে কাজগুলো শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে, অতএব সেই খাবারগুলোও রয়ে গেছে। তাই শুধুই ভাবলাম যে আজকে একটা ডিমের পাতলা করে আলু দিয়ে ঝোল করে নিই। আর মাঝখানে বেরিয়ে বাজারে গিয়ে আমরা কাঁচা আম নিয়ে এসেছিলাম, তো দুটো কাঁচা আম এনেছি, জানি না কেমন হবে কোয়ালিটিটা, বুঝতে পারছি না। তো সেই জন্য দুটোই এনেছিলাম অল্প করে। তাই একটা কেটে এরকম হয়েছে, সেটা দিয়েই ভাবছি যে আজকে একটু চাটনি বানিয়ে নিই। এটায় কি ফোড়ন দেবো সেটা একটুখানি কনফিউশন হওয়াতে মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললো যে চাটনির জন্য অবশ্যই 5 ফোড়ন, আর যদি অম্বল বানাতে হয় বা টক বানাতে হয় আমের, তাহলে সর্ষে ফোড়ন দিলে ভাল লাগবে। তো সেই দিয়ে এখন আর কি বানাচ্ছি। আর এটা আমার একদমই প্রথমবার আমি চেষ্টা করছি, জানি না কেমন হবে, তবে মনে হচ্ছে উতরে দেব, কারণ খুব একটাও কঠিন বলে তো মনে হলো না পদ্ধতিটা। কিন্তু যতটাই ভাবি যে সহজ, রান্নাটা করার সময় বুঝতে পারি যে না, কঠিনও হতে পারে। রান্না এমনই একটা জিনিস যে মনে হয় কোনো কোনো জিনিস খুব সহজেই উতরে দেবো, সেটা দেখা যায় কঠিন। আবার যে জিনিসটাকে প্রচন্ড কঠিন ভাবি, সেটাই দেখা যায় খুব অনায়াসে তৈরি হয়ে গেল। ব্যাস হয়েই এসছে প্রায়। এবার একটু চিনিটা অ্যাড করে দেবো, আর একটু ফুটিয়ে নিয়ে আশা করছি একদম ঠিক মতনই রেডি হয়ে যাবে। গরমের সময়তে আম দিয়ে টক ডাল, তারপরে আমের অম্বল, আমের চাটনি, এগুলো যে কি আমার ভীষণ পছন্দের জিনিস। আবার কাঁচা আম মাখা খেতেও ভীষণ ভালো লাগে। আমাদের যাদবপুরে যখন 2 নম্বর কি 3 নম্বর গেটের কাছাকাছি কখনো যেতাম, গরমকালে আর কি, তখন দেখতাম একজন কাকা এরকম আম মাখা, তারপরে পেয়ারা মাখা, এগুলো সব বিক্রি করতেন। কি যে ভালো লাগতো খেতে না, উফ, মনে পড়ে গেল সেই সব দিনগুলো। চলো, এখন সন্ধেবেলা হয়ে গেছে, এখন বেরোচ্ছি হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে, যেগুলো আমি একা একাই করব, তারপরে সৌরভ জয়েন করবে আমাকে। আর বলতে বলতে কাজগুলো সব এক এক করে কমপ্লিট করেও নিয়েছিলাম। সেই সময়টায় আমি আর ক্যামেরা অন করিনি, কারণ এমনিতেই ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের মধ্যে ফুটপাথটা একটা সত্যিই চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না কারা কারা আমার সাথে অ্যাগ্রি করবে, তবে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা হয়তো কোনো না কোনো সময়তে ফেস করেছো। কিছু কিছু জায়গার ফুটপাতের অবস্থা এত খারাপ যে হাঁটা চলার সময়তে ওই ক্যামেরা অন করে যে একটুখানি এগোবো, একটু রাস্তাঘাট তোমাদের সঙ্গে শেয়ার করব, সেইটা না একদমই পসিবল হয় না। সবসময় পায়ের দিকে তাকিয়ে হাঁটতে হয়, যদি একবার এদিক ওদিক হয়ে যায় ব্যাস পড়েই হয়তো গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে তারপর দেখলাম সৌরভ হাসি মুখে চলে এলো। আর বাড়ি ঢুকে যা বুঝছিলাম যে বাইরেটাতে তাও যাও বা একটুখানি খাওয়া দিচ্ছিল, বাড়ির ভেতরটাতে যেন আরো বেশি গরম লাগছিল। তার মধ্যে আমি যেভাবে চুল কেটেছি সেটা না করে যদি বয় কাট করতাম সবচেয়ে ভালো হতো। আচ্ছা, যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে এই যে ফটো ফ্রেম গুলো দেখতে পাচ্ছ, সেগুলোই নিয়ে আসতে গেছিলাম। তোমরা যারা আমার নয়া পটচিত্রগ্রামের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে সেখান থেকে আমি কিছু এরকম পটচিত্র সংগ্রহ করেছিলাম, যেগুলো ফ্রেম করা যেতে পারে। এবং আমি যেগুলো কালেক্ট করেছিলাম তার মধ্যে বেশিরভাগই কিন্তু ছোট ছোট বাচ্চাদের তৈরি, যাদের বয়স মোটামুটি 10 কিংবা 11 বছর হবে। এই যে একটা বাধাই করে এনেছি, সেটা এইখানে, মানে এই যে বেসিনের কাছে একটা তোমার আয়না ছিল, তার পাশে এরকম একটা পেরেক লাগানো ছিল,
সেখানেই আমি এটাকে ফিক্স করেছি। বেসিক্যালি ওই জায়গাটাতে আয়নাটা ছিল, কিন্তু এতটাই উঁচুতে ছিল যে আমি বিশেষ করে নিজের মুখ তো দেখতেই পাচ্ছিলাম না। তো সেই জন্য তার প্লেসমেন্টটা একটু এদিক ওদিক হয়েছে। আর যেহেতু ওই জায়গাটাতে একটা শুধু পেরেক ওরকম লাগানো ছিল, সেই জন্য মনে হলো যে এখানে ফ্রেমটা রাখলে বেশ একটা পরিপূর্ণতা আসবে। আর সৌরভের বন্ধু যে আমাদের এই শোপিসটা দিয়েছিল, এখানে শালোম কথাটা লেখা আছে, তো সেটা ভাবলাম যে এই জায়গাটাতে লাগিয়ে দিই। এবং এটা কিন্তু ওই অ্যাডহেসিভ হুক দিয়ে আটকানো। মাঝে মাঝে ভাবছিলাম যে এটাকে কোথায় প্লেস করা যায়, মানে এমন একটা জায়গায় রাখতে হবে যেটা সবসময় এতে চোখে পড়বে। আর যেহেতু আমার কাছে মানে আমার লাইফে ইসরায়েলে যাওয়াটা প্রথমবার, একটা বিদেশে যাওয়া একটা অন্যরকম সবকিছু অভিজ্ঞতা, তাই এই জিনিসটাকে আমি না সবসময় স্মৃতির মধ্যে রাখতে চাই এবং স্মৃতিটা যাতে খুব টাটকা থাকে সেই জন্য আমি এই জিনিসটা একদম চোখের সামনে রেখেছি। যতবারই এই ঘর থেকে বেরোতে যাব ততবারই কিন্তু এটা চোখে পড়বে, আবার ঘরে ঢুকে যখনই এই লাইট জ্বালাবো তখনও চোখে পড়বে। আচ্ছা, এইটা হচ্ছে আমার অন্যতম প্রিয় একটা জিনিস আমি করে ভীষণ আনন্দ পেয়েছি। সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি যে সৌরভ আর আমার দুজনেরই একটা ভীষণ পছন্দের সিরিজ হলো স্ট্রেঞ্জার থিংস। এবং স্ট্রেঞ্জার থিংস এর লাস্ট যে সিজনটা যেভাবে শেষ হয়েছে সেটা স্মৃতি আমার কাছে এখনো ভীষণ রকমভাবে তরতাজা রয়েছে। এবং আমি না ওইটা থেকে এখনো হয়তো বেরোতে পারিনি যেভাবে সিরিজটা শেষ হয়েছে আর কি। যারা স্ট্রেঞ্জার থিংস এর ভক্ত তারা হয়তো একমাত্র এইটার মর্ম বুঝতে পারবে। এই গ্রাফিটিটা একজন ভদ্রলোকের অসাধারণ কিছু কাজের মধ্যে পড়ে এবং সেটা আমি দেখতে পেয়েছিলাম নেটফ্লিক্সের থ্রুতে আর কি, কোল্যাব করে পোস্ট করা হয়েছিল ইনস্টাগ্রামে। তো আমি সেখান থেকে কালেক্ট করে নিজের কাছে রেখে দিয়েছিলাম সংগ্রহে, কারণ এটা আমার ইচ্ছেই ছিল যে এই জিনিসটা আমি রাখবো সংগ্রহে একটা ফ্রেম করে। এবং সেটা যে করতে পেরেছি এটা নিয়ে আমি ভীষণই খুশি। আর আরো দুটো এরকম পটচিত্র নিয়েছিলাম যেটা একটা ফ্রেমের মধ্যেই আনা গেছে, কারণ এর থেকে মানে ছোট ফ্রেম কিন্তু ছিল না, যেখান থেকে আমি আর কি প্রিন্ট করিয়েছি সেখানে ছিল না। তো সেই জন্য ওরাই সাজেস্ট করলো এবং আমিও ওদের বললাম যে ঠিক আছে তাহলে এইটা একই যদি ফ্রেমের মধ্যে করে দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। তো সেভাবে ওরা প্লেস করে দিয়েছে ব্যাপারটা। আর এটা এরকমই হরাইজন্টাল ভাবে রাখতে হবে, ছবিটা তো দেখে তাই মনে হচ্ছে। রাতের খাবার নিয়ে বসে তো পড়েছি, কিন্তু মনে হচ্ছে আজকে ডিমটা বোধহয় আর খেতে পারবো না। ডাল আর এই ভাজাটা দিয়েই বেশ তৃপ্তি করে খাচ্ছি। মাঝখানে একদিন প্ল্যান করছি যে পান্তা ভাত যদি খাওয়া যায়। আগের দিন ভাবছি ভাতের মধ্যে জল ঢেলে রেখে দেবো, তারপরে পরের দিন কিছু একটা ভাজাভুজি দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে যদি খাওয়া যায় তাহলে কেমন হয়। তোমরা কারা কারা পান্তা ভাত খাচ্ছ এই সিজনে জানিও। বিছানার চাদরের সাথে সাথে পর্দাগুলোকেও পাল্টে নিলাম। বরাবর বাবাকে দেখে এসেছি যে পয়লা বৈশাখের দিন বিছানার চাদর, পর্দা এগুলো বাবা পাল্টে থাকেন। অনেকেই হয়তো বাবার মতন তোমরাও করে থাকো, তাই আমিও ভাবলাম করেই ফেলি। এগুলো কিনে রেখেছিলাম অনেকদিন আগে থেকে, আজকে প্রথম এটাকে বসালাম। আর এটা কিন্তু অ্যামাজন থেকেই কিনেছিলাম। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রুম ট্যুরের ভিডিও অনেকেই দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে, অবশ্যই খুব শীঘ্রই সেটা নিয়ে আসছি। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।